এখানে আসার জন্য সংবাদ মাধ্যমের প্রত্যেককে প্রথমেই দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, ভারত সরকার তৈরি নির্বাচন। এই নির্বাচনটা জেলা পরিষদের নির্বাচন নয়, বিধানসভার নির্বাচন নয়। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন, সেখানে একটি সরকার গ্রহণ, বহু ভাষাভাষী মানুষ, একটি বহুত্ববাদী সমাজ, বহুদলীয় ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্র। সেখানে স্বাভাবিকভাবেই যারা রাজনীতিতে অংশগ্রহণ করবেন বা যে রাজনৈতিক মঞ্চ থেকে যার যা বক্তব্য ডেলিভার করবেন, তার মধ্যেও যেরকম বিষয়বস্তু থাকা প্রয়োজন এবং একই সঙ্গে একটা নির্দিষ্ট রাজনৈতিক শালীনতা, সৌজন্য এবং দায়িত্ববোধের প্রয়োজন আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানি না কেন চূড়ান্ত হতাশা এবং আতঙ্ক থেকে তিনি বারবারই তার মেজাজ হারিয়ে ফেলছেন, সন্তুলন হারিয়ে ফেলছেন এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করার সময় তার এমন মিষ্টি মধুর শব্দ বলি তার মুখ থেকে বেরিয়ে আসছে, যা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মানুষকে ভাবাবেগকে শুধু আহত করছে না, সামগ্রিকভাবে রাজনৈতিক পরিসরকে এবং রাজনৈতিক কর্মীদের রুচিকেই একটা অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে। সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে আমাদেরই এক সর্বভারতীয় নেতা অমিত মালভিয়া একটি টুইট করেছিলেন এবং সেই টুইটের প্রেক্ষিতে আজকে দেখা গেল চন্দ্রিমা ভট্টাচার্য, অত্যন্ত দায়িত্বশীল একজন প্রবীণ রাজনৈতিক নেতা, রাজ্যের সম্মানীয় মন্ত্রী, তিনি আজকে পুলিশ স্টেশনে গিয়ে অমিত মালভিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের। এখন প্রশ্ন হলো, যে রাজ্যে কোন প্রশাসন আছে? এ রাজ্যে তো কার্যত প্রশাসন এবং শাসক দলের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখা থাকা দরকার, সেটা তো অনেকদিন আগেই মুছে গিয়েছিল। কিন্তু যে শব্দাবলী মুখ্যমন্ত্রীর মুখ থেকে নিঃসৃত হয়েছে, সেই শব্দ যদি অনুবাদ আকারে কেউ সেটাকে টুইট করে প্রতিবাদ করেন এবং করা তার কর্তব্য, করাটাই কাজ এবং করাটাই করা উচিত, তাহলে তা নিয়ে এফআইআর যখন করছেন কোন রাজনৈতিক দল, পুলিশ সেই এফআইআরটাকে কগনিজেন্সে কি করে নেয়? যে শব্দ বলি পাবলিক ডোমেনে আছে, যেটা ভাইরাল হয়ে প্রত্যেকের কাছে ঘুরে বেড়াচ্ছে, যে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে লাগাতার মুখ্যমন্ত্রী কি ভাষায় আক্রমণ করছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে হদল কুতকুত বলছেন, প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করছেন, কোমরে দড়ি লাগিয়ে ঘুরিয়ে দেবেন বলছেন, সরকারি মঞ্চ থেকে সরকারি খরচায় প্রশাসনিক সভার নামে যিনি প্রতিনিয়ত রাজনীতির বিভাজন চালাচ্ছেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার নামে সমাজকে ভেঙে টুকরো করছেন, রামনবমীকে দাঙ্গা দিবস বলছেন, প্রকাশ্যে আহ্বান জানাচ্ছেন যে কেউ যদি শ্রীরাম শব্দ মানে গালিগালাজ করে, তার কাছে ওটা গালিগালাজ, তাহলে আল্লাহর নামে শান্তির দোয়া করবেন। এই বিভাজনের রাজনীতি যিনি করছেন, তার দল থেকে আবার এফআইআর করছে, পুলিশ সেই এফআইআর দায়ের করছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী কলকাতার থেকে অনেকটা দূরে উত্তরবঙ্গে এসে বেশ কিছু সময় কাটিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী হবার পরেই তিনি বলেছিলেন, আর কোনোদিন পশ্চিমবঙ্গ এই উত্তরবঙ্গের মানুষকে কষ্ট করে কলকাতায় পৌঁছতে হবে না। তিনি উত্তরকন্যার কথা বলেছিলেন, নিয়ম করে এখানে সেক্রেটারিরা এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা বসবেন। মুখ্যমন্ত্রীর দেহ প্রতিশ্রুতি কোথায় গেল? যারা উত্তরকন্যা সম্পর্কে অবহিত আছেন, আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা উত্তরবঙ্গবাসীর কাছে জানাতে চাইছি যে মুখ্যমন্ত্রী যে উত্তরকন্যার কথা বলেছিলেন, সেই উত্তরকন্যা কোথায় দাঁড়িয়েছে?
আপনি একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের এই উত্তরবঙ্গের বিধায়কের নাম বলুন যিনি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন উত্তর কন্যার জন্য বা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে বাজেটের অ্যালোকেশন আছে সেটা ইনঅ্যাডিকুয়েট, ওই টাকায় উত্তরবঙ্গে জল গরম করা যাবে না। একজন মন্ত্রী, একজন বিধায়ক কোনোদিন উত্তরকন্যা তৈরি হবার সময় থেকে, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ তৈরি হবার সময় থেকে যত কটা বাজেট সেশন হয়েছে, একজন মন্ত্রীর কথা বলুন, একজন বিধায়কের নাম বলুন যিনি উত্তরবঙ্গ থেকে তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে সরাসরি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন উত্তরবঙ্গের উন্নয়নের প্রয়োজন আছে। উত্তরবঙ্গের এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা কার্যত যেটা নেই, আজকে এখানে পর্যাপ্ত চিকিৎসকের প্রয়োজন আছে, এখানে নিউরোসার্জনের প্রয়োজন আছে, এখানে ডায়ালিসিস ইউনিট সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্তের পরে চালানোর প্রয়োজন আছে, এখানে ট্রমা সেন্টার শুধুমাত্র কোনো অর্থোপেডিক সার্জন দিয়ে চালানো যেতে পারে না, এখানে এন্ডোস্কোপির প্রয়োজন আছে, এখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের প্রয়োজন আছে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন আছে, এখানে বদলি নীতির প্রয়োজন আছে, এখানে যখন খুশি তখন এখান থেকে কোনো সুপার স্পেশালিটি হসপিটালের নামে কোনো স্পেশালিস্টকে এখান থেকে তুলে নিয়ে দক্ষিণবঙ্গ কিংবা কলকাতায় তুলে নিয়ে যাবে, এই অবস্থার বিরুদ্ধাচরণ করতে হবে। একজন আপনি তৃণমূল বিধায়কের নাম বলুন যারা এই মাটিতে দাঁড়িয়ে উন্নয়নের কথা বলছেন, কেন্দ্রের বিরুদ্ধাচরণ করছেন, কেন্দ্রের সমালোচনা করছেন। 50,000 কোটি টাকা এই পাহাড় এবং পাহাড় সংলগ্ন এলাকার ইনফ্রাস্ট্রাকচারে কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। আর পশ্চিমবঙ্গ, আপনাদের এখানে উত্তরবঙ্গের বাজেটারি অ্যালোকেশন 240 কোটি থেকে 360-এর মধ্যে ঘোরাফেরা করেছে। আজ পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়নের জন্য রাজ্য সরকারের যে বাজেটারি অ্যালোকেশন ছিল সর্বাধিক টাকা খরচা হয়েছে একবার 41%। আবার রিপিট করছি, একবার সর্বাধিক বাজেটারি অ্যালোকেশনের হাইয়েস্ট এক্সপেন্ডিচার 41%, বাদ বাকি অ্যাভারেজ যদি দেখেন সেটা 24%-এর আশেপাশে ঘোরাফেরা করছে। একটা রাজ্য সরকার চলেছে, এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তৃণমূল সরকার নয়। সেই সরকার এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে। এখানে বারবার প্রধানমন্ত্রী যে কথা বলেন টি টিম্বার ট্যুরিজম, তার ক্ষেত্রে এদের কন্ট্রিবিউশন কি আছে? এখানকার পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর জন্য বা তার উত্তরণের জন্য এই সরকার কোনো মৌলিক পদক্ষেপ গ্রহণ করেছে কিনা? ডুয়ার্সের জঙ্গলের সামনে দিয়ে যাচ্ছে সুন্দর রাস্তা, ও প্রচুর গাছ দেখা যাচ্ছে, ভেতরে সাফা হয়ে যাচ্ছে। এখানের অর্কিড বেআইনিভাবে চুরি হচ্ছে। বিভিন্ন ধরনের পাহাড়ি বা ডুয়ার্স অঞ্চলের অত্যন্ত বহুমূল্য গাছকে, বহুমূল্য প্লান্টকে এখান থেকে বেআইনি পথে চোরাকারবারি করে অন্য জায়গায় চলে যাচ্ছে। পরিবেশের বিরুদ্ধে কার্যত সারা রাজ্য জুড়ে তৃণমূল যুদ্ধ ঘোষণা করেছে, বোল্ডার তুলছে, বালি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ক্র্যাশের সমস্যা, চা বাগানের সমন্বয়ের পরিবর্তে সংঘর্ষ, ন্যূনতম মজুরি দেওয়াতে ব্যর্থতা, একটার পর একটা চা বাগান বদল, চা বাগানের ভেতরে স্বাস্থ্য কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে, চা সুন্দরীর নামে ব্যাপক দুর্নীতি। চা সুন্দরী নিয়ে তো আমরা বারবার বলেছি, সেখানে একটা তদন্তের প্রয়োজন আছে। ডেভেলপমেন্টের স্বার্থে 15% জমি আজকে টি গার্ডেনের হস্তান্তর করে দেওয়া হচ্ছে প্রমোটারদের হাতে। নিঃসন্দেহে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, অর্থনীতিতে গতি আসবার জন্য, সামগ্রিকভাবে বাজারে টাকার যোগানের জন্য সরকারের বিভিন্ন সময় বিভিন্ন নীতির প্রয়োজন হয়, অবস্থানের প্রয়োজন হয়, রিভাইজড একটা বাজেটের প্রয়োজন হয় বা পরিবর্তিত পরিস্থিতির প্রয়োজন হয়, কিন্তু এক্ষেত্রে তা নেই। এটা সম্পূর্ণভাবেই তৈরি হচ্ছে মুষ্টিমেয় মানুষের সাথে, যারা চা গার্ডেনে বসবাস করছেন, যাদের কথা বলছেন পাট্টা দিয়েছি।
আরে প্রজাপাট্টা দিয়ে কি হবে? আপনি বছরের পর শতকের পর শতক যে চা শ্রমিকরা একটি জায়গায় বসবাস করলেন, আপনি তাদের জমির মালিকানা দিলেন না, তাদের ল্যান্ড রাইট নেই, আর আপনি 15% জমি আপনি তুলে দিচ্ছেন, আজকে বিক্রি করবার রাইট দিচ্ছেন চা বাগানের আজকে অন্যান্য সংস্থার হাতে। এই অবস্থার মধ্যে একটা মৌলিক পরিবর্তন আনার প্রয়োজন আছে। আপনার যে করুণ আজকে এখানে স্বাস্থ্যের অবস্থা, আমাদের নিখিলদা বিধায়ক আছেন উত্তরবঙ্গ থেকে, নিখিলদা প্রশ্ন করেছেন, আমাদের রাজ্যের মন্ত্রী যিনি আছেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে, মানে যদিও একদম পুরো দায়িত্ব মুখ্যমন্ত্রী, কারণ এখানে সবকিছুই ওনার কন্ট্রোলে, চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি বলেছিলেন আমার কাছে কোনো নিউরোসার্জন নেই, আমি এখানে পাঠাতে পারবো না, পর্যাপ্ত ডাক্তার তার কাছে নেই। গোটা উত্তরবঙ্গে একজন মাত্র নিউরোসার্জন, সম্ভবত তারও বদলি হয়ে গেছে, কি তাকে সাম্প্রতিককালে আনানো হয়েছে। যে শিলিগুড়ি দ্বিতীয় একটা অর্থনৈতিক শহর, আজকে গোটা নর্থ ইস্টের গেটওয়ে, এ ধরনের একটি সমৃদ্ধশালী যা টোপোগ্রাফিক্যাল অবস্থান, এই অ্যাডভান্টেজ এখানে আছে, এখানে রিয়েল এস্টেটের প্রাইস ভারতবর্ষের অন্যান্য সমস্ত জায়গায় থেকে মানে পাল্লা দিয়ে অনেক বেশি বেড়েছে। এখানে এত অর্থ আছে, কিন্তু মানুষের সামান্য পরিষেবা দেবার সুযোগ পর্যন্ত নেই। বারবার উনি আসছেন বলেন আমি দিয়েছি, আপনি কি দিয়েছেন? মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে যেটা দিয়েছেন সেটা বিভাজন। তিনি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ থেকে সরে গিয়ে তিনি কখনো গোর্খার নামে, কখনো লেপচার নামে, কখনো ভুটিয়ার নামে পাহাড় এবং সমতলের মধ্যে, পাহাড় এবং পাহাড়ের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছেন। তৃণমূলের রাজনীতি বিভাজনের রাজনীতি, তৃণমূলের রাজনীতি অনুপ্রবেশকে ডেকে আনার রাজনীতি। আজকে আমাদের 2200 কিলোমিটারের বেশি একটা পোরাস বর্ডার আছে, একটা অবৈজ্ঞানিক বর্ডার, ফুল অফ ওয়াটার বডি। এখানে একটা সংস্থার পক্ষে, শুধু বিএসএফ এর পক্ষে, এই হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার বা অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় মানুষের রাজনৈতিক সচেতনতার প্রয়োজন আছে, রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন আছে, এবং সর্বোপরি যিনি পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে থাকবেন তার ইচ্ছা শক্তির প্রয়োজন আছে। আজকে অনুপ্রবেশ চলছে। মুখ্যমন্ত্রী যে পরিযায়ী শ্রমিকের কথা বলছেন, উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক কেন যাবে না? 3 গুণ যদি রোজগার করেন বিজেপি শাসিত রাজ্য পার্শ্ববর্তী ক্ষেত্রে, তাহলে তাদের পরিস্থিতি কি হবে? মুখ্যমন্ত্রীর কোন ঘোষণার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের 10 জন পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন পশ্চিমবঙ্গে নতুন করে, এই দৃষ্টান্ত তিনি দেখাতে পারবেন? এটা বিজেপির চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে একের পর এক ঘোষণার পরেও 10 জন একটা এলাকায় দেখান, একটা গ্রামে উত্তরবঙ্গের, যেখানে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছিলেন, আজকে এই রাজ্যে ফিরে এসেছেন। আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের অবস্থান জমা আছে। চা বাগান মালিকরা পিএফ এর টাকা জমা দিচ্ছেন না, কেন্দ্র সরকারের কিছু করার নেই। যেটা দেখার দায়িত্ব পুলিশের, পুলিশ সেটাকে তদন্ত না করে, রাজ্য সরকার নিজের দায়িত্ব পালন না করে বিজেপির জনপ্রতিনিধিদের বাড়ির সামনে মানুষকে উস্কে দিচ্ছেন ধর্ণা দেওয়ার জন্য। একটা রাজনৈতিক দল যারা বলছিলেন নাকি সর্বভারতীয় ক্ষমতায় আসবেন, মানে মোদিজি এতটাই ভয় পেয়েছিলেন যে উনি কোন গুহায় ঢুকছিলেন খুঁজবেন, যে দার্জিলিং এর দিকে কোনো সেফ গুহা পাওয়া যায় কিনা যেখানে উনি তৃণমূলের ভয়ে আশ্রয় নেবেন, নাকি হিমালয়ের ওই দিকটায় চলে যাবেন ভাবছিলেন। এইমাত্র হয়ে গেল আর কি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, কিন্তু নির্বাচন চলার ব্যবস্থা দেখে তো মনে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন লড়ছে। প্রতিদিন এক কথা, সেই টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। আরে কেন্দ্র বলছে হিসাব দাও, টাকা নাও, ওরা বলছে টাকা পাওয়া আমার অধিকার, এবং সেই টাকাকে যে কোনো দিকে ঘুরিয়ে দেওয়া আমার অধিকারের মধ্যে পড়ে, আমাকে টাকা দিতে হবে। কেন্দ্র লুট করেই নিয়ে যাচ্ছে, আর কেন্দ্রের কোনো নির্দিষ্ট জমি নেই। এ টাকা কেন্দ্র রাজ্যের টাকা নয়, মানুষের টাকা, যে টাকা তারা তাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মধ্যে দিয়ে মানুষের হাতে পৌঁছেছে। আজকে সেটা ফিরে আসছে না উত্তরবঙ্গে। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি।
প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নির্দিষ্ট ঘোষণা আছে যে কত মাপের ঘর করতে হবে, উত্তরবঙ্গের ঘরগুলোর সাইজ দেখুন। বিল্ডিং মেটেরিয়ালসের কোয়ালিটির কথা ছেড়ে দিন, সাইজ পর্যন্ত ছোট হয়ে যাচ্ছে। মানে তৃণমূল সর্বস্ব লুট করবে, এরকম মানে হজম শক্তিওয়ালা দল বা নেতারা কি করে পশ্চিমবঙ্গের মতো জলবায়ু আছে যাদের কোনো গ্যাস্ট্রাইটিসের সমস্যা নেই, যার জন্য এখানে দেখবেন কোনো এন্ড্রোস্কোপি করার খুব একটা ব্যবস্থা আপনাদের উত্তরবঙ্গের এখানে হসপিটালে নেই, বড় কোনো এন্ড্রোক্রিনোলজিস্ট নেই, মানে সমস্ত পেটের ব্যাপারটা মারাত্মক। পালি, কাচ, বোল্ডার, কোনো কিছু, কয়লা, কোনো কিছু বাদ দেয়নি। আজকে কয়লার কারণে এত বেশি ট্যাক্স। আপনি গোটা দেখুন, গোটা দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ইকোনমি দাঁড়িয়ে আছে ব্রিকফিল্ডের ওপরে, ইট ভাটার ওপরে। ইট ভাটা প্রায় শেষ, মালিকরা কোনো ক্রমে ভাটা চালাচ্ছেন এই কারণে, কারণ না হলে পাওনাদাররা ভাটার দরজা বন্ধ করলে বাড়ি গিয়ে তাগাদা দেবে। কারণ হচ্ছে তৃণমূলী ট্যাক্স, এখনো বন্ধ হয়নি। এই এত ধরপাকড়ের পরও বন্ধ হয়নি। 1600 টাকা পার টন, 625 টাকা পার গাড়ি চলছে গোটা দক্ষিণবঙ্গে। আসামের কয়লার দাম অর্ধেক। আসামের কয়লা প্রথমে ঢুকতে দিচ্ছিল না, তারপরে যখন ঢুকতে দিচ্ছে এত টাকা নেওয়া হচ্ছে যে আজকে ছোট ছোট কারখানা বন্ধ হয়ে গেছে। এখানে দীর্ঘদিন ধরে কোনো শিল্পায়ন নেই। কৃষির দিকে দেখবেন, উত্তরবঙ্গে ধূপগুড়ির আলু, আপনার এখানের কাঁচা লঙ্কা, টমেটো, উত্তরবঙ্গের আনারস, কোথায় শিল্প? পৃথিবী বিখ্যাত দার্জিলিং এর কমলা লেবু কোথায়? চা শিল্পে সরকারি সহযোগিতা কোথায়? শ্রীলঙ্কার কাছে আমরা কম্পিট করে হেরে যাচ্ছি। নতুন নতুন এরিয়া তৈরি হচ্ছে, বিজনেস সেক্টর তৈরি হচ্ছে। সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় একটা শিল্পের সুস্থ প্রতিযোগিতা গড়ে উঠছে, বিনিয়োগ আসছে। আর আমাদের রাজ্যের শিল্পপতিরা এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি, আর টাকাটা পাঠিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে। আপনি যে কোনো শিল্পপতি যারা মুখ্যমন্ত্রীর পাশে ছবি দেখেছেন, যাদের প্রত্যেকটা শিল্প স্বামীতে, তাদের গত 8 বছরের ব্যালেন্স শিট দেখুন, তাদের ইনভেস্টমেন্ট কোথায় দেখুন। আমরা ছোটবেলা থেকে শুনে এলাম, ছাত্র রাজনীতি করার সময় থেকে, বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ যে জায়গায় ছিল সে জায়গাতেই আছে। তাই সার্বিকভাবে এই নির্বাচন, আবার বলছি, এই নির্বাচন দেশের নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা পরিষদের নির্বাচন নয়। উনি হয়তো প্রধানমন্ত্রী হবেন কিনা বলুন, সে কথাটা তো মানুষের সামনে বলছেন না। উত্তরবঙ্গের মানুষকে তো বলতে পারেন চিন্তা নেই, 2 মাস অপেক্ষা করুন, আমি প্রধানমন্ত্রী হব। স্বাস্থ্যটা ওনার কাছে কোন কোন দপ্তর থাকবে সেটাও আগে থেকে জানিয়ে দিন। মনে হয় না কেন্দ্রে অত দপ্তর একসঙ্গে রাখা যাবে। স্বাস্থ্য ওনার হাতে, সব ওনার কাছে। ওটা মনে হয় কেন্দ্রের প্রধানমন্ত্রী হওয়ার সময় অতগুলো তো রাখতে পারবেন না। কাকে কাকে রাখবেন অন্তত শুনলে বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ একটু ভরসা পাবেন। হ্যাঁ, মোদীজি আরো তাড়াতাড়ি ছেড়ে চলে যাবেন, হয়তো সবাই করতে আসবেন না আপনাদের উত্তরবঙ্গে। প্রতিবার এটা শোনা যায় নির্বাচনের আগে বাঙালি মুখ্যমন্ত্রী, এবার পরবর্তী প্রধানমন্ত্রী বাঙালি মুখ, মহিলা মুখ। আর নির্বাচন যখনই কাছে আসে তখনই বলবেন আমরাই চালিকা শক্তি হব, মানে চাবি থাকবে ওদের কাছে। আবার তৃণমূলীরা বুঝতে পারছেন না চাবি কালীঘাটে আছে না চাবি কামেক স্ট্রিটে আছে, চাবি গেছে হারিয়ে, দিদি এখানে ঘুরে বেড়াচ্ছেন সারা উত্তরবঙ্গ জুড়ে, ঘুরে প্রতিশ্রুতি আর মুখ দিয়ে মোটামুটি ওই মাঝে মধ্যেই সুন্দরবনের চাক ভাঙা মধুর 2-1টি শব্দ বেরিয়ে পড়ছে। আর সে তার প্রতিবাদ করলেই থানায় ডায়েরি হয়ে যাচ্ছে। কোথায় আমরা আছি? এই পরিস্থিতির বাইরে বেরিয়ে আসার জন্য আমরা আহ্বান করছি সমস্ত মানুষকে। আপনারা জানেন আজ প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই হোক, দুর্ভাগ্যজনক স্থিতি, মানে এত মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন অমিত শাহের জন্য। তিনি টেলিফোনিক বার্তা দিয়েছেন, কিন্তু তার পক্ষে ওখানে সরাসরি পৌঁছানো সম্ভব হয়নি, তার চপার ওখানে নামতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই রাজনাথজি আসবেন, আমাদের দেশের গৃহমন্ত্রী, শিলিগুড়ির মানুষকে বা পুরো দার্জিলিং কনস্টিটুয়েন্সি এবং একই সঙ্গে উত্তরবঙ্গের মানুষকে তিনি অ্যাপিল করবেন। প্রচারের শেষ বেলা এটুকুই আমাদের বক্তব্য। ধন্যবাদ।
উঠি। বলছি, মুখ্যমন্ত্রী কিছুই করতে পারেননি, রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। কিন্তু শেষ 10 বছর ধরে আপনারা পাহাড়ে আছেন সাংসদ হিসাবে, আপনারা পাহাড়ের কি উন্নতি করতে পেরেছেন? এই যা বললেন সবটা তো নেগেটিভ, কি হয়নি, কিন্তু কি হয়েছে সেটা। একজন সাংসদ কিভাবে কাজ করেন, একজন সাংসদের যে তহবিল আছে সেটাকে বাস্তবায়িত করতে গেলে তার নোডাল অথরিটি কিন্তু কেন্দ্রীয় সরকার নয়, লোকাল বডিজ। আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, বিধায়ক এবং সাংসদরা ছিলেন, তারা কোভিড কালে নিজের এলাকায় ত্রাণ বন্টন করবার মতো সুযোগ তাদের দেয়া হয়নি। আপনারা সাংসদের কথা চিন্তা করেন, দার্জিলিং আমাদের সাংসদ উপহার দিয়েছে এবং এক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কেন্দ্রের প্রকল্প ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে সর্বকালীন রেকর্ড 50,000 কোটি টাকা। এবং যেহেতু বাস্তবায়িত করবার জন্য রাজ্যের সহযোগিতার প্রয়োজন আছে, রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন আছে এবং ইচ্ছাশক্তির প্রয়োজন আছে, বিভাজনের রাজনীতির কারণে আজকে অবস্থা পিছিয়ে যাচ্ছে। আমরা পাহাড়ের যে সমস্যা, আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গে যে কোনো সমস্যার সমাধানই, মানে অন্তত আর্থসামাজিক যে অবস্থাগুলো আছে সেগুলো দুটো সরকারের সমন্বয়ের মধ্যে দিয়েই এখানে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। সেটা তৃণমূলের বিরোধিতার কারণে হয়নি, আর সে কারণেই বারবার এই অঞ্চলের মানুষও সেটা বোঝেন, আমাদের সমর্থন করছেন। আপনার প্রশ্নের এজেন্ডা নিয়েই এটা এখানে তৃণমূল মানে বক্তব্য নিয়ে তৃণমূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তারা শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষকে নির্বাচিত করেছে, গত লোকসভায় রাজু বিস্তাকে করেছে, এবার মার্জিন বাড়িয়ে দেবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন আসলেই আমরা গোর্খাল্যান্ডের ইস্যুগুলোকে দেখি এবং গোর্খাল্যান্ড ইস্যুটা আরো বেশিভাবে উঠে আসছে, কারণ সুভাষ ঋষি তিনি ঘোষণা করেছেন যে তিনি বিজেপিকে সমর্থন করবেন। বিমল গুরু তা গোর্খাল্যান্ড হবে কি হবে না, মানে কোনো সরাসরি শ্রমিক ভট্টাচার্যের কাছে সরাসরি প্রশ্ন, গোর্খাল্যান্ডের ইস্যু বিজেপি মানে কি মানে না, এক কথায় উত্তর। এক, শ্রমিক ভট্টাচার্য কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। পার্টির বাইরে আমার কোনো রাজনৈতিক অস্তিত্ব বা ব্যক্তিগত মতামত নেই, এক। দুই হলো 2009 সালের ম্যানিফেস্টোতে আমাদের কমিটমেন্ট ছিল, উই উইল সিস্টেমেটিক্যালি এক্সামিন and sympathetically consider the long pending demands of Gorkhas, Adivasis and the people of Darjeeling district. এইটা ছিল আমাদের প্রতিশ্রুতি। এরপরে দেশের প্রধানমন্ত্রী আপনাদের এসে বলে গিয়েছেন যে আমরা ওখানে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন, স্থায়ী রাজনৈতিক সমাধানের একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছি। তো সেটাই পার্টির অবস্থান, সেটাই আমার বক্তব্য। অদূর ভবিষ্যতেই আজকে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে যে ইনক্লুসিভ গ্রোথ, উত্তরবঙ্গের মানুষ যাতে নিজেদের বিচ্ছিন্ন মনে করতে না পারে, যে ডেভেলপমেন্টটা হবে সেটা যেন সর্বক্ষেত্রে এক জায়গায় মানুষের মন আনতে পারে, বিভাজন নয়, ওই টুকরো টুকরো করে জনগোষ্ঠীকে এথনিক একটা ক্লাসের সামনে পৌঁছে দেওয়া নয়, তাদের আইডেন্টিটিকে বজায় রেখেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মধ্যে আমরা এখানেও সার্বিক উন্নয়নের পক্ষে। আরেকটা হচ্ছে যে আগামীকাল সোমবার বিকেলে নিয়োগ দুর্নীতি মামলা রায় ঘোষণা হবে 9 থেকে 10। আপনারা কি মনে করছেন, দীর্ঘ সওয়ালের পর এবার এই রায় ঘোষণা? দেখুন, আমরা যেটা মনে করি, আমরা সেটা বলেছি, আমরা মনে করি যাদের মেধা প্রতারিত হয়েছে তারা উপযুক্ত বিচার পাক, নিয়োগ যত দ্রুত সম্ভব শুরু হোক। যারা চুরি করে চাকরি নিয়েছেন তাদের ব্যাপারে তো কিছু বলার নেই, সেই চাকরি যাবে, কিন্তু তার সঙ্গে 2-4 জন যারা মোটামুটি মেধা নির্ভর হয়ে গিয়ে চাকরিটা পেয়েছেন তারাও যাতে বঞ্চিত না হয়, তাদের সঙ্গে যাতে সুবিচার করা হয়, সেই বিষয়টি দেখতে হবে। এবং এটা আদালতের কাছে এটা আমাদের আবেদন ছিল। আমরা পাবলিক ডোমেনেও এ কথা বলেছি, রাজনীতিগতভাবেও আমাদের অবস্থান এক, যে কার্যত স্কুল শিক্ষা ধ্বংস হয়ে গেছে,
যত ছাত্রছাত্রী আছে, ছাত্রী বিশেষ করে আছে, তার সংখ্যা এই মুহূর্তে জানা নেই স্কুল ছুটে। তাদের নামে সাইকেল তুলে আবার সাইকেল বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে কোনো আঙ্গিকটা, কোনো অ্যাঙ্গেলটা বাদ দেয়নি। তো স্কুলের ওপরে আস্থা ফিরুক অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের, স্কুল শিক্ষা নিজস্ব ছন্দে ফেরুক, প্রান্তিক ছেলেমেয়ে পড়ার সুযোগ পাক। বেসরকারীকরণের যে পথ খোলা হয়েছে সেটা তো বন্ধ করা যাবে না জোর করে, কিন্তু তাহলে তো গরিব ছেলেমেয়ে সুযোগ পাবে না, পরিবার তারা সুযোগ পাক, এটুকুনি আমাদের চাহিদা। এবারে মহামান্য আদালত কি করবেন। সন্দেশখালীতে সিবিআই আজকে গেছে, প্রচুর অভিযোগ মানুষ লাইন দিয়ে জানিয়েছে এবং হাইকোর্টের নির্দেশে ওখানে একটা পোর্টাল খোলা হয়েছে যেখানে তারা সরাসরি অভিযোগ জানাতে পারবে এবং সেটা সিবিআই এবং হাইকোর্ট তারা প্রত্যেকে দেখতে পাবে। দেখুন, যেহেতু সন্দেশখালী বহু চর্চিত এবং সংবাদ মাধ্যমের শিরোনামে আছে, সেহেতু সন্দেশখালীটা নিয়ে আজকে চর্চা হচ্ছে, কিন্তু সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের, যদি শেখ শাহজাহানের নিজের যে এলাকা সরবেরিয়া আগারহাটি অঞ্চলের যদি অভিযোগ মানুষ শোনেন, ন্যাজাটের মানুষকে ভয়মুক্ত করে যদি তাদের সামনে আপনাদের ক্যামেরার বুম পৌঁছানো যায়, তাহলে দেখবেন সেখানের অত্যাচার এবং সেখানে অনাচারের চিহ্ন আরো ভয়াবহ, যা সন্দেশখালীকেই ছাপিয়ে যাবে। সন্দেশখালী থেকে শাহজাহানকে তুলে নেবার পর বা দু তিনজনের নাম যারা আপনারা করছিলেন, মহাপুরুষ বানিয়ে দিয়েছে যাদের কিছু লোকজন মিলে, তারা উঠে যাবার পর সন্দেশখালী 1 নম্বর অঞ্চল বা সন্দেশখালীর একটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। মানুষ প্রতিবাদ করছে, মানুষ রাস্তায় নামছে, কিন্তু স্টাইল অফ ফাংশনিং যেটা ছিল, যেভাবে তারা পরিচালনা করত অঞ্চল, তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। পুলিশের ভূমিকায় কোনো পরিবর্তন আসেনি। স্থানীয় তৃণমূলের যারা হয়ে দখলদারি চালাতো, যারা এখনো বাইরে আছে, তাদেরও কোনো পরিবর্তন আসেনি। সুতরাং যে শেখ শাহজাহান বা সন্দেশখালী, এগুলো কোনোটা বিচ্ছিন্ন ঘটনা নয়, পুরো বিষয়টাই এক। এটাই তৃণমূলের ভাবনা, এটাই তৃণমূলের চলার পথ, এটাই তৃণমূলের এজেন্ডা। রামনবমী সিআইডির হাতে দিল তদন্ত ভার। রামনবমীর যে গন্ডগোল মুর্শিদাবাদে সিআইডিকে দেওয়া হলো। তার মানে কয়েকজন আবার মানে যারা আপনার ওই অঞ্চলের সংখ্যালঘু যারা আছেন, কোথাও হচ্ছে রেজিনগরে যারা সংখ্যালঘু আছেন, রামভক্ত যারা আছেন, তাদের কিছু মানুষের জেল হবে, কিছু তাদের অ্যারেস্ট করা হবে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং দাঁড়িয়ে ঘটনার তদন্তের আগেই বলে দিয়েছেন পরিকল্পিত গন্ডগোল, ডিআইজিকে সরিয়ে। আর আমরা তো বারবার নির্বাচন কমিশনকে বলছি যে ম্যাক্রো লেভেলে পরিবর্তন করলে কিছু হবে না, মাইক্রো লেভেলটা দেখতে হবে। ওপর থেকে একজন আইজি ডিআইজিকে সরিয়ে দিলাম, আর তলায় আইসির ভূমিকা এক থাকবে, সার্কেল ইন্সপেক্টর একভাবে চালাবে, সিভিক ভলেন্টিয়ার্সদের তাণ্ডব চলবে। এভাবে কোনোদিন সুস্থ স্বাভাবিক স্বচ্ছ নির্বাচন, ভয়মুক্ত নির্বাচন সম্ভব নয়। আর মুখ্যমন্ত্রী তো আগেই বলে দিয়েছেন কারা দাঙ্গা লাগিয়েছে। মুখ্যমন্ত্রী লক ভোটের জন্য তিনি রামনবমীকে দাঙ্গা দিবস বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন অস্ত্রের কথা বলছেন। আমরা অস্ত্র নিয়েছে, কে অস্ত্র নিয়েছে বলুন? সমস্ত অস্ত্র মিছিল বন্ধ। এক পক্ষ কেউ যদি অস্ত্র নিয়ে রাস্তায় মিছিল করে, সেটা দেখে আরেকজন উৎসাহিত, আরেকজন করবে অস্ত্র মিছিল। আমরা তো অস্ত্র মিছিলের পক্ষ নেই। আর রাম তো ক্ষাত্র তেজের প্রতীক, বিজেপি তো মিছিল অর্গানাইজ করেনি। আর তুলসীদাস লিখছেন রামচরিত মানুষের ভয়বিন হয়ে না প্রীত। যারা বুঝতে চাইছেন না, তাদের জন্য কিছু দেখানোর প্রয়োজন আছে। আর অস্ত্র একতরফা বেরোবে না। অস্ত্র যদি কোনো জায়গা থেকে বেরোয়, আরেকজন অস্ত্র বার করবে। কি করবেন মুখ্যমন্ত্রী? মানুষের এই আবেগকে, উচ্ছ্বাসকে, প্রতিবাদকে রাষ্ট্রশক্তি দিয়ে কি দমিয়ে রাখা যায় নাকি? পৃথিবীর কেউ কেউ পারেনি, উনি পারবেন। মুখ্যমন্ত্রী বলেছেন পিএম কেয়ারের টাকা খরচা করেনি এই গদ্দাররা। কোথায় গেল 15 লক্ষ টাকা? ব্যাংক অ্যাকাউন্টে নাকি চলে আসবে। ও সব গল্প পুরনো হয়ে গেছে, এগুলো বারবার বলেন, মুখ্যমন্ত্রীও বলেন। মুখ্যমন্ত্রীর ওই মাঝখানের জন্য কিছুদিনে যারা সঙ্গী হয়েছিলেন, কি একটা জোট যেন নাম হয়েছিল, এখন আর শোনা যায় না, ওরাও বলেন। কিন্তু ফল কি? মানুষকে তো যেখানে এই সমস্ত কথা বলছেন, মানুষের নরেন্দ্র মোদীর তো পার্সেন্টেজ আরো বাড়ছে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এত আক্রমণ করছেন, আর নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বই তো একটা ওয়েস্টমিনিস্টার মডেলকে কার্যত একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশনে নিয়ে চলে গেল। কাকে ভোট দেবেন? প্রার্থীর কোনো নামই বলে না, মোদীকে। কাকে ভোট দেবেন? মোদীজিকে।
এই তো অবস্থা। সারা দেশে ভোট হচ্ছে, একজনের নাম প্রাসঙ্গিক, তিনি মোদী। তার কারণ কি? এটা কি বিজেপির গর্ব নাকি এটা বিজেপির ভাবনা? এই যে সমস্ত দেশে ভোট হচ্ছে শুধু মোদীর নামে, সমস্ত দেশে সমস্ত আপনি আপনার শব্দ আমার মুখে বসাবেন না। সমস্ত দেশে ভোট হচ্ছে মোদীর নামে, বিষয়টা এরকম নয়। মোদী একটা সংগঠনের থেকে উদ্ভূত একটা ব্যক্তিত্ব। নরেন্দ্র মোদী কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিচ্ছিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কোনো সুপারম্যান নন, কোনো প্রধানমন্ত্রী নন। তিনি দশকের পর দশক, শতকের পর শতক ভারতীয় সংস্কৃতির উপরে যে অত্যাচার চলেছে, সেই অবদমিত একটা রুদ্ধ জাতীয়তাবাদের আত্মমর্যাদা, নিজের সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষার একটা প্রতিধ্বনি মাত্র। সেই মুখের নাম নরেন্দ্র মোদী, আর সেজন্যই তিনি আজকে সর্বব্যাপী হয়ে গেছেন। 294টাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, দুটোর মধ্যে সেটা নরেন্দ্র মোদীর মুখে বলার প্রয়োজন হয় না। পার্থক্য কোথায়? যথেষ্ট পার্থক্য আছে। তাকে বেরিয়ে পড়তে হয় না, অসুস্থ শরীর নিয়ে, ভাঙা পা নিয়ে তাকে সারা পশ্চিমবঙ্গ ঘুরতে হয় না যে আমি প্রার্থী। আগে যদি জানতে পারতাম, এদের টিকিট দিতাম না, বার করে দিতাম, পরের যদি দেবো। হ্যাঁ, এগুলো করতে হয় না। তাকে কোনো জায়গায় বলতে হয় না আমি নরেন্দ্র মোদী, আমি পার্টি, আমাকে দেখে ভোট দিন, বাদবাইকে শাসন করবো, ওরা চোর, চড় মারবো। কাউকে বলতে হয় না কোনো পার্টির কর্মীকে তুই তো বোম মারিস, বোম্মা দিস, তোকে পরে আমি এমএলএ করে দেবো, প্রশাসনিক সভায় বলতে হয় না। তিনি দাঁড়িয়ে তার কথা বলেন, তার উন্নয়নের স্বপ্ন দেখেন। নরেন্দ্র মোদী বর্তমান যে প্যারাডাইম শিফট করে দিয়েছে, তার চোখ দিয়েই আধুনিক প্রজন্ম, আধুনিক পৃথিবী, আধুনিক ভারতবর্ষকে দেখছে। বিজেপি গ্যারান্টি না, মোদি গ্যারান্টি কিন্তু বলা হয়। নরেন্দ্র মোদী নিজেই বলেন মোদী গ্যারান্টি, বিজেপি গ্যারান্টি। নেতৃত্ব দিচ্ছেন তিনি। হেরে গেলে অন্যের উপরে দোষ চাপিয়ে পালাবেন না, আর জিতলেও সব সাফল্যটা নিজে নেবেন না। এটাই হচ্ছে বিজেপি সংস্কৃতি। নেতা নয় দল বড়, দলের থেকে দেশ বড়, সেটাই বলছে। কেন্দ্রীয় বাহিনী গুন্ডামি করলে রুখে দাঁড়ান, মুখ্যমন্ত্রী বলেছে। কেন্দ্রীয় বাহিনীর কিছু কিছু আচরণে আমরা খুব একটা খুশি নই। কেন্দ্রীয় বাহিনীকে আরো তৎপর হতে হবে, এটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। কেন্দ্রীয় বাহিনীকে আরো সতর্ক থাকতে হবে যে তাদের বিব্রতচালিত করবার চেষ্টা হয়েছে কয়েকটি ক্ষেত্রে, খুব বেশি জায়গায় নয়। তবে আমাদের কর্মীরাও প্রস্তুত আছে, সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জন্য অপেক্ষা করবে না। এবং রাজ্যের মহিলারা যেভাবে দায়িত্ব তুলে নিয়েছিলেন, এবার হাতে কেন্দ্রীয় বাহিনীর দুর্দণ্ড প্রতাপ নেতাকে বারান্দায় তুলে দিয়েছিলেন, তা সেই জন্য তৈরি আছে। আর কেন্দ্রীয় বাহিনীর কি বললেন, কেন্দ্রীয় বাহিনী যদি গন্ডগোল করে রুখে দাঁড়াবে। উনি চাইছেন আবার কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে 2-3টি মৃতদেহ সেটাকে কাঁধে তুলে নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে রাজনীতি করবেন। জঙ্গল তো হলো না, পাহাড়ও হলো না, এবার ওইদিকে যেতে হবে সমুদ্র তীরে। আমি আবার বলছি, তৃণমূলের ফাইল কেউ নেবে না। জঙ্গল হাসছে, পাহাড় হাসছে। পাহাড় দেখতে পাচ্ছেন, আপনি আছেন এখানে কদিন ধরে। পাহাড়ে তৃণমূল কে কেউ হাসাতে পারবে না। তৃণমূলের যে ফাইল তড়িপার করা, সেটা কালীঘাটের মা কালী পর্যন্ত হাত তুলে নিয়েছে। তারা জগন্নাথ দেবের কাছে গিয়েছিলেন, পুরী থেকে এখানে নিয়ে চলে এসছেন সমুদ্র সৈকতে, উনিও বলেছেন সম্ভব নয়। তারপরে হঠাৎ রামনবমীর ছুটি দিয়ে জয় শ্রীরাম বলে ধরতে গিয়েছিলেন। একদিকে ওরা ওদিকে জয় শ্রীরাম বলে, আর এদিকে মুখ্যমন্ত্রী বলেন রাম নবমীর দাঙ্গা দিবস। এই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল লেগে গেছে। সব রাজতন্ত্র এভাবেই শেষ হয়। তৃণমূল যাওয়ার পথে উত্তরবঙ্গের মানুষ 2026-এর আগেই একটা নতুন সরকার পাবে, এবং সেখানে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে এই অঞ্চলের সার্বিক উত্তরণ করবে। भाजपा जो है पहाड़ की राजनीतिक समस्या का समाधान नहीं कर पा रही है, और आपकी पार्टी के जो विधायक हैं उनको निर्दलीय होकर चुनाव लड़ना पड़ रहा है, और विभिन्न जगहों पे जो है आपकी जो पार्टी के जो प्रत्याशी हैं उनको मतलब विरोध का सामना करना पड़ रहा है। ये परमानेंट पॉलिटिकल सोल्यूशन को लेकर, देखिए, परमानेंट पॉलिटिकल सोल्यूशन को लेकर जो बोलना है हमारा प्रधानमंत्री बोल के चले गए, उसको पर हमारा कोई टिप्पणी करना उचित नहीं होगा। और जहां तक 1-2 एबरेशन का बात करते हैं, वो छूटमूट घटनाओं से ये पूरा चुनाव का जो माहौल है उसमें कोई भी परिवर्तन नहीं आएगा। पब्लिक मन बना लिया, किसी भी हालत से वो केंद्र में नरेंद्र मोदी को तीसरी बार प्रधानमंत्री बनाएंगे। और काल की दीवार पे लिखा हो गया, जो 2024 की 15 अगस्त
दिल्ली की लाल किला से फिर इस जाति को संबोधित करेंगे नरेंद्र दामोदर दास मोदी। और ये नैरेटिव भी तैयार है बंगाल में, लाल किला मोदी और रेड रोडे दीदी, मतलब 2024 का 15 अगस्त उधर मोदी रहेंगे लाल किला को ऊपर, नीचे राहुल जी सोनिया जी रहेंगे, खड़गे साहब भी रहेंगे और सीताराम येचुरी भी रहेंगे, वो भी रहेंगे, वो सब एक जगह है। डेरेक ओब्रायन भी उधर बैठे रहेंगे एक साथ। और इस तरफ जो है दीदी रहेंगे, दीदी भी सैल्यूट लेगा, लेकिन 24 तक, 25 का कोई गारंटी नहीं है। তাহলে কি দাদা উত্তরবঙ্গ আলাদা রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে? উত্তরবঙ্গ আলাদা রাজ্য এই মুহূর্তে তো নরেন্দ্র মোদী দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন, আর 400 বেশি আমরা আসন পেতে চলেছি।